ও এখানে এই এক হাঁটু জলেতে হয় নাকি, কিরকম একটা এক হাঁটু জলেতে ঠিক ভালো হলো না, হাফ হাফ হলো। এটা একটা আসছে বড়, দুটো হয়েছে আর একটা বাকি আছে, আর একটা ডুব গালবো এবার উঠে পড়বো। এবার একটা বড় আসছে, জল কিন্তু ভালোই নোনতা আছে। ফাইনালি স্নান হয়ে গেছে। বিশাল ভিড় কচুবেড়িয়া ঘাটে। এই হচ্ছে কপিলমুনির আশ্রম, এখানে নন্দী আর একটি বাবার শিবলিঙ্গ রয়েছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই হুক লাইনটা তো তোমরা সকলেই জানো। আর অমরত্ব কে পেয়েছে? পাপ পুণ্যেই হয় অমরত্বের বিচার। না জানি কত অজান্তেই আমরা অনেক পাপ করে ফেলি, তবে পাপ আজ থাক, চলো পুণ্যই হয়ে যাক। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? বেরিয়ে পড়েছি আমি গঙ্গাসাগরের উদ্দেশ্যে, আর আছি এখন আমাদের নালিকুল স্টেশনে। তো যাব হচ্ছে শিয়ালদা স্টেশনে ফার্স্ট, আর আমি এখন নালিকুল থেকে যাব হচ্ছে শিয়ালদা স্টেশন, আর শিয়ালদায় যাব হচ্ছে শিয়ালদা থেকে মেন ট্রেন ধরবো যা হচ্ছে নামখানার উদ্দেশ্যে। আর নামখানা কিন্তু প্রপারলি সার্চ করলে তোমরা পাবে না, ফার্স্ট তোমাদেরকে লক্ষ্মীকান্তপুর ওই ট্রেনটা ঢোকাবে, আর তারপরে হচ্ছে লক্ষ্মীকান্তপুর থেকে আবার ট্রেনটা নামখানায় যাবে। আমি আমাদের নালিকুলে 5টা 11 ট্রেন ধরছি, কারণ হচ্ছে আমাকে শিয়ালদা থেকে 7টা 14 ট্রেনটা ধরতেই হবে, না হলে কিন্তু পৌঁছাতে পারবো না। যাবো, আমি গিয়ে টিকিটটা কেটে নেবো, আর চলো ব্লগটি শুরু করা যাক। ঢুকে গেল হাওড়ার ট্রেন, হচ্ছে দেখো নালিকুলে হাওড়ার ট্রেন ঢুকে গেল। এবার যাবো আমি, উঠবো। খুব ভালো, এখনও কিন্তু ট্রেনটা বেরোয়নি। আমি ভেবেছিলাম যে বেরিয়ে যাবে, ছুটে ছুটে এসেছিলাম 6টা 2 যে বালি হল্ট থেকে, সেই ট্রেনটা কিন্তু এখনও লেট ছিল, অনেকটা কিন্তু লেট হয়ে যাচ্ছে। 6টা 6:30 বেজে গেল অলরেডি মানে বালি হল্টে। এবার কিন্তু চিন্তা হয়ে যাচ্ছে যে ট্রেন আদৌ আসবে তো। আগের ট্রেনটা ফার্স্ট গাড়ি গেছে 40 মিনিট ডিলে হচ্ছে, দেখো বোর্ডেতে দিয়ে দিয়েছে 7টা 14, 18 নম্বর প্ল্যাটফর্ম। নামখানার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। নিয়ে নিলাম ঝালমুড়ি, সেই সকালবেলা খেয়ে এসেছিলাম চা বিস্কুট। ট্রেন রয়েছে লক্ষ্মীকান্তপুরে, আর লক্ষ্মীকান্তপুরে মিনিট 20 দাঁড়িয়ে নাম প্লেট চেঞ্জ করে তারপর যাবে হচ্ছে নামখানা। এসছে এখন নামখানা স্টেশনের বাইরে, চলে এলাম ফেরিঘাটের কাছে। আর টোটো ভাড়া নিল 15 টাকা করে। নামখানা থেকে তোমরা নেমেই প্রচুর টোটো অটো পেয়ে যাবে। এই হচ্ছে লাইন পড়েছে দেখো, এই যে দেখো সব বড় বড় মাছ ধরার ট্রলার দেখো এখানে আছে। লঞ্চ চলে এসছে, এখন যাচ্ছি আমরা লঞ্চ উঠবো। রিকোয়েস্ট করে চলে এসেছি এখন এই যে লঞ্চের উপরে, আর লঞ্চের উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দৃশ্য। দেখো যেমন রোদ, আর সেরকম কিন্তু এই সমুদ্রের আষ্টে গন্ধ আর নোনা জলের গন্ধ দেখতে পাচ্ছ। এই দৃশ্য, ওইদিকে দূরে সব জাহাজ রয়েছে, একদম সামনে রয়েছি, একদম এই যে লঞ্চটা আছে একদম সামনে রয়েছি। শুধু দেখো দূরে শুধু নদী আর নদী। ওগুলো কিন্তু মাছ ধরতে যায়, মাছ ধরে আনছে সব দেখো, এইসব ছোট ছোট নৌকাগুলো। এই লঞ্চের মধ্যে একটি ছেলে ছিল, সে বলল এটি মৌসুমী আয়ারল্যান্ড। বেনবন নামখানা লঞ্চ সার্ভিস, যাত্রী ভাড়া 40 টাকা, রাজকন্যা লঞ্চ।
নামিবার সময় টিকিট দেখাইবেন। যেতে যেতে কিন্তু তোমরা পথেতে এই সাথীদেরকে পেয়ে যাবে। এই পাখিগুলো হচ্ছে সিগাল পাখি। তো এদেরকে যদি খেতে দেওয়া হয় এরা কিন্তু আরও কাছাকাছি চলে আসে, হাত থেকে খাবার নিয়ে চলে যায়। কিছু তো পেয়েছে, হ্যাঁ ওইরকমই হবে। এটা উড়লেই ভালো লাগে। আমরা এই যে নদীটার উপর দিয়ে যাচ্ছি, এই নদীটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া, এবং এই নদীটা পরে কিন্তু সপ্তমুখী নদীর সাথে গিয়ে বঙ্গোপসাগরে মিলেছে। অবশেষে বেনুবন চলে এলাম, আর সময় লাগলো 50 মিনিট। আর এই নামখানা থেকে 40 টাকা করে কিন্তু ভাড়া, আর 50 মিনিট কিন্তু টাইম লাগবে, সেটা কিন্তু খেয়াল রাখবে। বেনুবনের ঘাট, এই জায়গা দিয়ে নেমে যেতে হবে। এখন এখান থেকে টোটো বা অটো কিছু ধরে তারপর যাব হচ্ছে মেলাতে। বন ঘাট থেকে বেরিয়েই সামনে এখানে একটা এরকম গরুর গাড়ির একটা ব্যাপার রয়েছে, দেখো দেখো গরুর গাড়িটা। আর এখান থেকে বেরিয়ে কিন্তু টোটো অটো তোমরা প্রচুর পেয়ে যাবে, দেখো এই যে এই সব কিছু সব দর্শক এসে বসে রয়েছে। এখানে সমস্ত কিছু পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। ওখানে কিন্তু তোমাদেরকে ফার্স্ট টিকিট কাটতে হবে, শেয়ারে গেলে 3জন 4জন দেখে তোমাদেরকে উঠতে হবে। ভাড়া ওই বেনুবন ঘাট থেকে 60 টাকা করে শেয়ারে নেবে। আর যদি তোমরা বুকিং করতে চাও তাহলে কিন্তু 250 থেকে 300 টাকা করে 5 জনের নেবে। তো ম্যাক্সিমাম শেয়ার 5 জন করে ওই টোটোতে লাগবে। করেছি এখন কপিল মুনির আশ্রমের কাছে, আর এখন যাচ্ছি ফার্স্ট স্নানটা সেরে নেবো, তারপর মন্দির তোমাদেরকে দেখাবো। চলো, দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তা দিয়ে নামাবে আর এই সোজাই তোমাদের চলে যাবে ওই যে দূরে দেখো সাগর, ওখানে গিয়ে স্নান করতে হবে। আর এই সব ফাঁকা মাঠে দেখো, এই সবগুলোতে সব কিন্তু এই অস্থায়ী যে সব ক্যাম্প বসবে, সব ওই যে দূরে দেখো সব হচ্ছে তৈরি। এখানে দেখো একটা মায়ের মূর্তি রয়েছে, মাছের ওপরে মা বসে রয়েছে দেখো। এই যে মাঠগুলোতে দেখো সব কিন্তু এই প্যান্ডেল সব অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছে, এই শুধু মেলার জন্য। এরকম এইটা হচ্ছে বাঁ দিক, আর এদিকে ডান দিকেও, মানে এই দুদিকেই এরকম মাঠ, আর ফাঁকা মাঠেতে এরকম অস্থায়ী প্যান্ডেল সব তৈরি করা হচ্ছে হোগলা পাতা দিয়ে। এখানে কত বাঁশ রয়েছে, এই সব বাঁশগুলো কিন্তু দিয়ে কাজ হবে। আর এই হচ্ছে সাগর, এই যে সামনে দেখো, এখানেই যাচ্ছে আমি এখন। জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু এই ঝড়েতে কিন্তু সব ভেঙে দিয়েছে, এইগুলো সব বাঁধাবাঁধির কাজ চলছে। পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু এই ঝড়েতে এসে কিন্তু এই সব তাণ্ডব করেছে। এই হচ্ছে দেখো মেলা, এই হচ্ছে বালি, আর এই বালির মধ্যে দেখো সব কত দোকান বসেছে। এখানে শাঁখ, শিবলিঙ্গ, অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, শাঁখা পলা। সব কিন্তু কিনতে পারবে এখান থেকে। আর এইটা দিয়ে যাচ্ছে হচ্ছে স্নান করার জন্য। এখান থেকে জল যদি নিয়ে যাও তার জন্য ড্রামও পাওয়া যাচ্ছে দেখো, সব দোকানেই মোটামুটি ড্রাম পেয়ে যাবে এরকম। দেখো এখনো কত মানে সময় বাকি রয়েছে, তাতেই কত ভিড় দেখো সাগরে। এসেছি অবশেষে এই পবিত্র মাটিতে, পবিত্র জায়গায়, এই গঙ্গাসাগর মেলায়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই জন্যই বলা হয়। কারণ হচ্ছে আসা যাওয়াতে প্রচুর প্রবলেম,
আর দেখো এই হচ্ছে ভিউ, হচ্ছে দেখো সাগর, কত সবাই স্নান করছে। আর এই যে অস্থায়ী যে মানে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো হচ্ছে মহিলাদের ড্রেস ছাড়ার জন্য, জনপ্রতি কিন্তু 20 টাকা। দেখো সকলে স্নান করছে। তোমরা যদি একা হও, এরকম এইসব একটা চেয়ার এরকম ভাড়া পাওয়া যায়, যা হচ্ছে 20 টাকা করে নেয়। তোমরা কিন্তু এরকম ব্যাগটা রেখে দিতে পারবে, রেখে দিয়ে যেতে পারবে। আর এই হচ্ছে সেই দাদাটা। তো এখন কাজ হচ্ছে গিয়ে স্নানটা করে নেব। আর ওই দূরে আমার ব্যাগগুলো রেখেছি, স্নানটা করে তারপর তোমাদের বাকি সব কিছু দেখাচ্ছি। মন্দিরে যাব তারপর, চলো। এই যে দেখো ঢেউ মারছে, এদিকে ঢেউ দিচ্ছে আর সব স্নান করছে। এই যে দেখো ঢেউ আসছে কত সুন্দর। দেখো এই হচ্ছে গঙ্গাসাগর। অনেকটাই বেশ আছে, মানে ডোবা যাবে না, বেশ এক হাঁটু না হলে বেশ ডোবা যাচ্ছে না। তো চলো ডুবটা মারি। ও এখানে এই এক হাঁটু জলেতে হয় নাকি, কিরকম একটা এক হাঁটু জলেতে ঠিক ভালো হলো না, হাফ হাফ হলো। এটা একটা আসছে বড়, দুটো হয়েছে আর একটা বাকি আছে। আর একটা ডুব গালবো, এবার উঠে পড়বো। ওর একটা বড় আসছে, জল কিন্তু ভালোই নোনতা আছে। ফাইনালি স্নান হয়ে গেছে। তো ড্রাম নিয়েছিলাম, ড্রামের জল ভরতে ভুলে গেছি। তো এখন জলটা ভরে নিয়ে গিয়ে আবার না হলে সেই কাদা মারিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ যে এখানে কত কাদা রয়েছে। তো চলো জলটা ভরে নিই। স্নান হয়ে গেছে, এবার যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। আর এই সেই গঙ্গাসাগর, পবিত্র জায়গা, যেখানে হচ্ছে গঙ্গা সাগরের সাথে মিশেছে আর মিশে তৈরি হয়েছে একটা পবিত্র জায়গা। এখানে স্নান করলে পাপ মুক্ত হয়। তো আমার স্নান হয়ে গিয়েছে, এখন যাব হচ্ছে মন্দিরে। চলো তোমাদের মন্দিরটা তারপর দেখাচ্ছি। তো যে ঝড়েতে ক্ষতি হয়েছিল সেগুলো সব বাঁধাবাঁধির কাজ চলছে। দেখো দেখো যে বলছিলাম যে কত অস্থায়ী বাঁশ আর এই অস্থায়ী টেন্টগুলো তৈরি করা হচ্ছে থাকার জন্য, শুধু মেলার জন্য। দেখো পুরো এই মাঠ জুড়ে, সারা মাঠ জুড়ে। তো তোমাদেরকে বলে দিই এখানে কিভাবে আসবে। দেখো তোমরা কিন্তু প্রথমে তোমাদেরকে যেখানেই থাকো শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা থেকে কিন্তু নামখানা ট্রেন ধরতে হবে, নামখানা নামতে হবে। তো নামখানা কিন্তু ডিরেক্ট ট্রেন পাবে না, লক্ষ্মীকান্তপুর আসতে হবে। লক্ষ্মীকান্তপুর থেকে আবার ট্রেন দাঁড়িয়ে তারপর যাবে হচ্ছে নামখানা। তোমরা যদি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করো, তোমরা কিন্তু অনেক ট্রেন পেয়ে যাবে। আর নামখানা দুটো ট্রেন আছে, তো লক্ষ্মীকান্তপুর থেকেও তোমরা ট্রেন ধরতে পারবে। তারপরে কি করতে হবে, সেই নামখানা থেকে নেমে আসতে হবে কাকদ্বীপেও নামতে হয়। কাকদ্বীপে নেমেও যাত্রা যাত্রা করা যায়। কাকদ্বীপে নেমে হচ্ছে কচুবেড়িয়া 8 নম্বর লট ঘাটে যেতে হয়। কারণ হচ্ছে ওখানে গেলে ভাড়াটা কম হয়, 10 টাকার মধ্যে হয়ে যায়। আর সবথেকে প্রবলেম যেটা হয় সেটা হলো তোমার ওখানে জোয়ার ভাটার ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? তো সেরকম ব্যাপারটা থাকে। আর তুমি যদি নামখানা আসো তাহলে কিন্তু নামখানাতে 40 টাকা করে ভাড়া নেয়। ওখানে কিন্তু জোয়ার ভাটার কোনো সিস্টেম নেই। ওখানেও কিন্তু 100 জন হলে তবেই মানে ওই লঞ্চ ছাড়ে, তার আগে কিন্তু লঞ্চ ছাড়ে না। তাদেরকে এই গঙ্গাসাগর যে কপিলমুনি আশ্রমের ইতিহাসটা একটু বলে দিই। রাজা ভগীরথ একবার তিনি অশ্বমেধ যজ্ঞ করবে বলেছিলেন। আর তখন তিনি অশ্বমেধ যজ্ঞ যদি করে সাকসেসফুল হয় তাহলে কিন্তু সে অনেকটা বড় কিছু একটা ব্যাপার হয়ে যাবে। তো দেবতা ইন্দ্র সেটা কিন্তু মেনে নেয়নি। তখন তার অশ্বমেধ ঘোড়াটাকে
চুরি করেছিল, চুরি করে এই কপিল মুনির আশ্রমে কিন্তু রেখে দিয়েছিল বেঁধে লুকিয়ে। তো তখন সাগর রাজা যখন তার 7,000 পুত্রকে পাঠিয়েছিলেন এই ঘোড়াটাকে খোঁজার জন্য, তো তখন খুঁজতে খুঁজতে চলে এসেছিলো এই কপিল মুনির আশ্রমে, আর এসে দেখে যে ঘোড়াটা বাঁধা রয়েছে। তো তখন এই কপিল মুনি ঋষিকে চোর অপবাদ দেয়, চোর বলে ঘোষিত করে। তো তখন তিনি রেগে গিয়ে 60,000 পুত্রকে কিন্তু ভস্ম করে নরকে পাঠিয়ে দেয়। তো তখন ভগীরথ রাজা আবার এসে কপিল মুনিকে তখন আবার নিবেদন করে যে কিভাবে 60,000 পুত্র কিন্তু স্বর্গবাস হবে। তো তখন তিনি বলেন যে একমাত্র গঙ্গা দেবীকে যদি মর্তে আনা যায় মহাদেবের দ্বারা, মহাদেবকে আগে বলতে হবে, আর মহাদেবের দ্বারায় যদি নিয়ে আসা যায় গঙ্গাকে, তাহলে সেই ভস্ম কিন্তু এই গঙ্গার জলে ধুয়ে স্বর্গ লাভ করবে। তখন তিনি রাজা ভগীরথ মহাদেবের কাছে যান, আহ্বান করেন। তো তখন কি করে আসবে, গঙ্গার তো এমনি গতিবেগ প্রচুর। তো তখন তিনি আমাদের মহাদেব জটায় এই গঙ্গাকে নিয়েছিলেন প্রথমে। তো তারপরে গঙ্গা যখন মর্তে আসে, তারপরে সেই 60,000 পুত্র কিন্তু এই স্বর্গ লাভ করে নরক থেকে। এই হচ্ছে পুরো কাহিনী। তো তখন থেকেই এই কপিল মুনির আশ্রম এখানে ছিল আর আছে। তো এখান দিয়ে কিন্তু এখানে মন্দিরে পূজার ডালা এবং পূজার বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। গেট নম্বর 3, এখান থেকে মন্দিরে যাওয়া যায়, এখান থেকে মানে এটা দিয়ে যাবো আমি, তোমরা ডালা পেয়ে যাবে। এই হচ্ছে সেই দৃশ্যটা, দেখো যখন কিন্তু গঙ্গাকে আহ্বান করেছিলেন জটাতে, সেই দৃশ্যটা। এই হচ্ছে কপিল মুনির আশ্রম, দেখো এখানে সবাই পূজা দিয়ে তারপরে বাড়ি যায়। এই হচ্ছে কপিল মুনির আশ্রম, যা কিন্তু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটি আছে। আর এইটা হলো কপিল মুনি আশ্রম যে মন্দির, তার ভিতর দেখো এই হচ্ছে কপিল মুনির বিগ্রহ। এখানে কিন্তু হনুমান, রাম এদেরও মূর্তি রয়েছে। অখিল ভারতীয় শ্রী পঞ্চ রমানন্দির নির্মাণী আখাড়া হনুমানগড়ি অযোধ্যা কপিল মুনি মন্দির গঙ্গাসাগর শাখা। এই হচ্ছে ধর্মশালা। দেখো কত সুন্দর এই কপিল মুনির আশ্রমটা, মন্দিরটি দেখো। এখানে তোমরা কিন্তু এই ধূপ বাতি নেই, আলতা আছে। আর এখানে আছে এই যে কাপড়গুলো সব বাঁধছে, দেখো তোমরা এখানে বাঁধতে পারো। এই হচ্ছে ঠিক মন্দির, আর মন্দির ঠিক ডান পাশে এই যে দূরে দেখো, এখানে কিন্তু নাগা বাবারা সব আছে। নাগা যে সাধুগুলো, সেই নাগা সাধুগুলো এখানেই থাকে, যা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে লাইন দিয়ে থাকে। এখানে নন্দী আর একটি বাবার শিবলিঙ্গ রয়েছে। নাগা সাধুগুলো সব ছাই ভস্ম মেখে সব বসে রয়েছে। কপিল মুনি, ঋষি কপিল মুনি, আর তার পাশে রয়েছে দেখো মহাদেব। ওদিকে রয়েছে একটি শাঁখ, আর ঠিক তার এ পাশে আরেকটি রয়েছে শাঁখ, দেখো। আর এই হচ্ছে রাজা ভগীরথ, সাগর রাজা। এখানে যে মহাদেবের মূর্তিটি আছে দেখো, এই মূর্তিটি কিন্তু অসাধারণ বানিয়েছে, যা কিন্তু দেখতে দারুণ লাগছে। সব কিছু মোটামুটি মন্দির টন্দির দর্শন হয়ে গিয়েছে। এইবার হচ্ছে যেমনভাবে এসেছিলাম ঠিক সেরকমভাবে আবার যেতে হবে, বেরিয়ে পড়েছি। কারণ হচ্ছে না হলে বাড়ি আজকে পৌঁছাতে পারবো না, অলরেডি 3:30 বাজে। তো চলো গিয়ে ওখান থেকে শেয়ার গাড়ি ধরবো, আর ধরে সেই আবার নামখানা যাব, নামখানা থেকে আবার লঞ্চে করে পার হবো। অনেক প্রসেস ভাই, এই জন্যই বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, ওই জন্যই গঙ্গাসাগর এই
মানে এত ঝামেলার জন্য কিন্তু আসতে চায়। এই হচ্ছে দেখো হোগলা পাতার সব ঘর, সেবাশ্রম আছে, এখানে তোমরা থাকতে পারবে। বিশাল ভিড় কচুবেড়িয়া ঘাটে। দেখো এখনো কিন্তু মেলা শুরু হয়নি, তাতেই দেখো হাজার হাজার ভক্তের ভিড় এখানে কন্ট্রোল করতে পারছে না। এত ভিড় দেখো এই কচুবেড়িয়া ঘাটেতে, এই ফেরিঘাটের কাছে। এখনো কিন্তু মেলা সেরকম ভাবে শুরু হয়নি, আর হাজার হাজার মানুষের জনজোয়ার এই ভিড়ে ঠেলাঠেলি করে ফেরি পার হচ্ছে এবং যাচ্ছে। তবে এখানে একটা সুবিধা, ওই নামখানার থেকে এই কচুবেড়িয়া ঘাটে যখন ভেসেলগুলো দেয়, একবারে কিন্তু 1000-1500 মানুষ একসাথে এই ফেরি পার হয়ে যায়। এটাই একটা সুবিধা আছে বেশ। এই যে দেখো এই ভেসেলটাতে যে উঠেছে, সকলে মিলে মোটামুটি 1000 থেকে 1500 মানুষজন একসাথে এই ভেসেলটাই উঠছে। দেখো আছি হচ্ছে কাশীনগর স্টেশনে। কারণ হচ্ছে তোমাদেরকে বলছি, আমি কিন্তু আসার সময় ওই নামখানা দিয়ে অর্থাৎ বেনুবন দিয়ে আসিনি। ওখানে আমি সিঙ্গেল ছিলাম, আর শেয়ারে কত টাকা বলছিল জানো? 250 টাকা। ভাই 250 টাকা গাছ থেকে ফলে নাকি? আমি তার জন্য একটু হেঁটে এলাম, এসে বাস ধরে চলে এসেছিলাম কচুবেড়িয়া ঘাটে। কচুবেড়িয়া ঘাট থেকে আবার ভেসেলে করে 10 টাকা টিকিট করে চলে এসেছি। এই কাকদ্বীপে আসছিলাম, কিন্তু কাশীপুরে নামিয়ে দিল। মানে কাকদ্বীপের থেকে আরেকটি স্টেশন আগে। আর মানে এদিকে প্যাসেঞ্জার ছিল বলে টোটোওয়ালাটা নামিয়ে দিল এখানেই, যে ট্রেন তো আসবে, আর ট্রেন আসবে যে 7:55 হচ্ছে নামখানা। তো 7টাই বাজে, বাড়ি ফিরতে পারবো কি আজকে জানি না, ঠিক কি হবে বুঝতে পারছি না। দেখা যাক কি হয়, কি আছে কপালে। কপালটা খুবই খারাপ। 10 মিনিট যদি আর কিন্তু ট্রেনটা ফার্স্ট ঢোকাতো, আমি কিন্তু ডানকুনি লোকালটা শিয়ালদা থেকে পেয়ে যেতাম। 10টা এখন 7:40, এখন শিয়ালদায় বসে থাকতে হবে, কিছু করার নেই। দেখতে পাচ্ছ তো ইউটিউব ভিডিও বানাতে গেলে কত কি করতে হয়, আর এরকম রাত জাগতেও হয়, বুঝতে পেরেছো? এরকম একা রাত জেগে বসে থাকবো। ওই যে দেখো ঘড়ির কাঁটায় এখন 11:07, মোটামুটি 5 ঘন্টা বসে থাকতে হবে এরকম করে। ঘুমোলে আবার হবে না, একা আছি, চুরি হয়ে যাবে, আমি সমেত চুরি হয়ে যাবো হয়তো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটাই কিন্তু লাইক করে দেবে। এই এত জার্নি সকাল থেকে, তারপর হচ্ছে আবার এই যে রাত জাগছি, তার জন্য বলছি করে দিও, পয়সা লাগে না তো সাবস্ক্রাইব করতে, লাইক করতে, করে দিও। তোমরা ঘুমাও, আমি জেগে থাকি, পাহারা দিই, আর কি করবো। চলো টাটা।